সবাইকে স্বাগত। জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতমুখী লং মার্চ। আপনারা জানেন যে বিএনপির 3 অঙ্গ সংগঠন ভারতমুখী লং মার্চ করেছে এবং সেখানে নেতাকর্মীদের ঢল নামে বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে, আসলে পথসভা হয়েছে। সেসব জায়গা থেকে ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তাগিদ দেওয়া হয়েছে। নতজানুর পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে বাংলাদেশ যাতে তার ন্যায্য দাবি দেওয়ার বিষয়ে আসলে সোচ্চার হয়, অন্যান্য দেশের সঙ্গে যে ধরনের সম্পর্ক সে ধরনের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কে আসলে জোর দেওয়া হয়েছে। বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি, একেবারে ডান দিকে আছেন। আমার পাশে আছেন ডক্টর আব্দুল্লাল মামুন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্সে। আজিজুল বারী হেলাল, প্রথমে একটু জানতে চাই, কী ধরনের বার্তা দেওয়া গেল আজকে লং মার্চ থেকে বিএনপি যে 3 অঙ্গ সংগঠন, এবং এর মধ্য দিয়ে এখন যে উত্তেজনাকর পরিস্থিতি ভারত বাংলাদেশের সম্পর্কের, সেটির নিরসন সম্ভব কিনা? ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এটাকে টক অফ দি মান্থও বলা যেতে পারে। আপনার যে কী ধরনের বার্তা দেওয়া গেল, দেখেন বাংলাদেশে বিরুদ্ধে ভারত বিশেষ করে 5ই আগস্টের পরে যে অপপ্রচার এবং যে বৈরিতা এবং যে শত্রুভাবাপন্ন দেখিয়েছে, আমাদের অ্যাম্বাসিগুলো অ্যাটাক করেছে, আমাদের যাতায়াতের পথগুলো বন্ধ রেখেছে এবং তাদের দেশ থেকে বিভিন্ন প্রচার মাধ্যম আপনার বিভিন্ন ছবি এডিটিং করে পর্যন্ত বাংলাদেশকে যেই বাংলাদেশ একটা কমিউনাল হারমোনির দেশ, সেই বাংলাদেশকে কমিউনাল ডিসহারমোনি প্রমাণ করার অপচেষ্টা করছে। অথচ আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে এবং ভারত যে অপপ্রচারের মধ্য দিয়ে বিশ্বব্যাপী যে পারসেপশন তৈরি করেছে বাংলাদেশের বিরুদ্ধে, সেই পারসেপশনেরকে মোকাবেলা করবার জন্য কোনো ন্যারেটিভকে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারলো বা সেরকম কোনো বার্তা বিশ্ববাসীকে দিতে পারলো। ভারত বিরোধী মনোভাব বাংলাদেশে এখন তুঙ্গে, যেহেতু ভারত শত্রুভাবাপন্ন মন দেখাচ্ছে। যেটা আপনি বলছেন, আমি একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে যে ভারত যেটি চেষ্টা করেছে, ধরেন অপপ্রচারের মাধ্যমে গণমাধ্যমে, তাদের গণমাধ্যম ব্যবহার করে, সেটি কি বহির্বিশ্ব বিশ্বাস করছে? পারসেপশন ম্যানেজমেন্ট করতে হয়। বিশ্বাস করছে কি না করছে এটা আমি আর আপনি আপনার টস করে বুঝতে পারবো না। এটা যদি আপনি একটা ন্যারেটিভ তৈরি করেন যে আমাদের দেশে কমিউনাল হারমোনি আছে, ভারত যেটা বলছে সেটা ঠিক না, এমনকি ভারতকে বলা হয়েছে আপনারা আসুন দেখে যান যে আমাদের দেশে আসলে কমিউনাল হারমোনি আছে কিনা। এখন আমার মূল বক্তব্য যে ভারতের এই শত্রুভাবাপন্ন মনোমানসিকতা থেকে বাংলাদেশে কিন্তু একটা ভারত বিরোধিতা মনোভাব জনগণের মধ্যে শতভাগ সঞ্চারিত হচ্ছে, হিন্দু মুসলিম একত্রে। সেখানে দেখেন আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা ভারতের বিরুদ্ধে, ভারতের যে আমাদের উপর যে আগ্রাসী মনোভাব এবং আমাদের উপরে যে প্রভুত্ব দেখাতে চাই বন্ধুর বেশে এসে, আমরা তার বিরুদ্ধে আমাদের জন্মলগ্ন থেকে বিএনপি কিন্তু কথা বলছে। এবারও দেখেন ভারত বিরোধী যখন ভারত এদেশে একটা তার ক্লায়েন্ট সরকার প্রতিষ্ঠা করতে চায়, তখন বিএনপি প্রথম ভারতীয় পণ্য বর্জনের জন্য আমাদের দল প্রথমেই ভারতকে আপনার সতর্কবার্তা দেখিয়েছে। আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, আপনি জানেন যে ভারতীয় একটা চাদর পুড়িয়ে ফেলেছিল। অর্থাৎ ভারতীয় মনোভাব, ভারতের এই আমাদের প্রতি যে শত্রু মনোভাবাপন্ন, তার বিরুদ্ধে আমরাই প্রথম কথা বলেছি এবং এখনো কথা বলছি। আপনি যেটা বললেন যে আজকে যে লং মার্চ কর্মসূচি দেখছেন, আমাদের ভারতের বিপক্ষে যে লং মার্চ কর্মসূচি, যেই লং মার্চ কর্মসূচি অতীতেও একবার আমরা করেছিলাম আপনার তালপটি এবং ফারাক্কার প্রশ্নে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে, এবং তার কনসিকুয়েন্স কি হয়েছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গঙ্গা পানি চুক্তি করেছিল তার রাইট শেয়ার, ন্যায্য শেয়ার আমরা পেয়েছিলাম। এখন আমার বক্তব্য, বর্তমান সরকার কেন ভারতের এই বৈরী মনোভাবাপন্ন, ভারতের এই শত্রুভাবাপন্ন যে মনোভাব আমাদের দেশে, আমাদের উপরে, আমাদের যে একজন গণহত্যার আসামি দুর্নীতিবাজ, তিনি ওই দেশে কোন স্ট্যাটাসে আশ্রয় নিয়েছে, ওই দেশ থেকে ষড়যন্ত্রের তীর ছুটছে, কেন এই সরকারের কোনো উপদেষ্টা ভারতের
বিরোধী যে কথাবার্তাগুলো কোন ভয়তে তারা বলছে না না, সরকারে ভারতের কথাবার্তা তো আমি একটু উপদেষ্টারা বলি বলছেন। না না আপনি দেখেন ভারতের পররাষ্ট্র সচিব আসলেন বিক্রম মিশ্র, জি। সেখানে কি কথাবার্তা আসলো জনগণ জানলো না। এমন একটা লুকোচুরি খেলা শুরু করলো বর্তমান সরকার যে ভারত তোষণ নীতি মনে হচ্ছে তাদের ভিতরে, ভারত আমাদের উপর শত্রুভাবাপন্ন দেখাচ্ছে আর তারা ভারত তোষণ নীতি করছে। কি জন্য করছে? যে তাদের হয়তো সরকারে দাঁড়িয়ে থাকতে হয়তো সমস্যা হবে, অর্থাৎ সরকারে থাকার ক্ষমতায় থাকার লোভ থেকেই কিন্তু ভারতের এই বৈরী মনোভাবাপন্ন বিরুদ্ধে তারা কোনো কথা বলছে না। আমি জানি যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই একসময় ভারতের বিপক্ষে অনেক কথা বলেছেন, অনেক বইও লিখেছেন, অনেক আর্টিকেলও লিখেছেন, তারা কেন আজকে কোনো কথা বলছে না? অনেকে আছে দেখলাম এই উপদেষ্টা পরিষদে, তারা মানে কচ্ছপের মতো লুকিয়ে রয়েছে, এক মনে মনে ভারত বিরোধিতা করে কিন্তু প্রকাশ্যে জনগণের সামনে আজকে ভারতের যে আগ্রাসী মনোভাব তার বিরুদ্ধে কোনো কথা বলে না। এই জন্য আমি বলছি যে এই সরকারের কি ভারতকে তোষণ করে ক্ষমতায় থাকার কোনো শখ আছে? কারণ কি ভারত আমাদের বিপ্লবের বিরুদ্ধে কথা বলছে, আমাদের সামগ্রিক যে বিজয়, সামগ্রিক যে সংগ্রাম তার বিরুদ্ধে কথা বলছে। এখন আপনি যদি লুকোচুরি খেলেন তাহলে তো হবে না। বিএনপি যেমন তার অবস্থান পরিষ্কার করেছে। ডক্টর আব্দুল আল মামুন বলছিলেন যে এই সরকার যে অন্তর্বর্তী সরকার সেটি ভারতকে তোষণ করে ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষা দেখছেন, এবং বিক্রম মিশ্রি যে বাংলাদেশ থেকে ঘুরে গেলেন যে কথাবার্তা হচ্ছে সেটিও খুব বেশি স্পষ্ট তার কাছে আসলে মনে হয় না হেলাবলার কাছে। আপনার কাছে কি মনে হয় আসলে কতটা স্পষ্ট কি আলোচনা হলো? না, একটা জায়গায় আমি ধন্যবাদ আপনাকে, একটা জায়গায় আমি হেলাল ভাইয়ের সঙ্গে একমত যে এমন একটা সময়ে ফরেন অফিস কনসালটেশনটা হলো, এটা অন্য সময়ের যে আলোচনা তার থেকে এটি প্রেক্ষিতটা একেবারে ভিন্ন। আমরা আশা করব, যদিও মাত্র কেবল একদিন হলো মাঝখানে, যে সরকার কি আলোচনা হলো এটি নিশ্চয়ই প্রেস কনফারেন্সের মাধ্যমে হোক বা কোনো মাধ্যমে হোক জনগণের সামনে তুলে ধরবেন। কারণ যে কথাটি আমি একটু আগে বললাম যে প্রেক্ষিতটি পুরোপুরি ভিন্ন, এবং ভালো হয় যে সরকার যদি এগুলোকে সামনে তুলে ধরে। এরপরে কথা এসেছিল যে চুক্তি বাতিলের কথাটি এসেছিল বিভিন্ন কর্নার থেকে, এবং আমরা জানি অনেকগুলো চুক্তি, রেল, সড়ক, পোর্ট, এগুলো নিয়ে অনেকগুলো চুক্তি হয়েছে, বিদ্যুৎ জ্বালানি, সেগুলোও জনগণ জানার অধিকার রাখে, এবং কোনোটাই আমাদের কিন্তু পার্লামেন্টে এগুলো আলোচনা হয়নি। সো আমাদের আশা থাকবে যে তত্ত্বাবধায়ক সরকার সেগুলোকে নিশ্চয়ই সামনে নিয়ে আসবে, যে কোন ধরনের চুক্তি হয়েছে, সেগুলো দেশ বিরোধী কিনা, এবং কোন কোন ক্লোজগুলো রেটিফাই করা দরকার। হ্যাঁ, একটা চুক্তি স্বাক্ষর হয়ে গেলে রেটিফিকেশনটা খুব ডিফিকাল্ট, কিন্তু বর্তমান যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতে হয়তো এটি সামনে আনলে ভালো হতো। কিন্তু অন্তর্বর্তী সরকার কি ভারতকে তোষণ করছে মনে হয়? না, অন্তর্বর্তী সরকার তোষণ করছে। হেলাল ভাই যেটা বলে যে আমাদের অনেকভাবে তো আমরা যুক্ত ভারতের সাথে, পার্টিকুলারলি ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশন, এটা যদি অন্যান্যখানে অপশন আমরা ডেভেলপ করতে, পার্টিকুলারলি ইম্পোর্টের ক্ষেত্রে, তাহলে হয়তো আরো স্ট্রংলি কথা বলতে পারবে। কিন্তু একেবারে যে বলছে না তা না, বাট আমরা হয়তো আরো বেশি ভোকাল হতে পারতাম। একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে সরকার কিন্তু আমার মনে হয় যে বিএনপি যেমন একটা আজকে বার্তা দিল, এবং ফারাক্কার কথা বললেন, মৌলানা ভাসানীর কথা হেলাল ভাই বললেন, একইভাবে কিন্তু সরকার একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। সেটি হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে একটা একই ফ্রেমে বন্দি করা বা আলোচনা এনেও কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে, এবং তার যদি আমরা টাইমিংটা দেখি, সেই টাইমিংটা কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি বরাবরই বিভিন্ন টকশোতে বলে এসেছি যে এই সরকারকে শক্তিশালী করতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি সংযোগ স্থাপনের মাধ্যমে, হয়তোবা তারই এটা একটা প্রক্রিয়া, এবং এটা যদি আগের থেকে হতো হয়তোবা আরও স্ট্রং মেসেজ দিতে পারতো। তবে হ্যাঁ, একেবারেই বিক্ষিপ্ত হবে আমরা যে কিছু উপদেষ্টাদের কাছ থেকে শুনছি না তা না, হয়তোবা সরকারের তরফ থেকে এই যে কথাটা আমি বললাম, যে পার্টিকুলারলি এই জায়গাটিতে আমার মনে হয় যে গভর্নমেন্টকে তার অবস্থান পরিষ্কার করা উচিত, যে ভারতের সঙ্গে কী আলোচনা হলো এবং ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা কি হবে সেটি কিন্তু অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের জানানো উচিত জনগণকে। জি, সেটি আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন ভারত ওদিক থেকে নিষেধাজ্ঞা করছে, কন্টিনিউয়াসলি চলছে, বাংলাদেশের দিক থেকেও প্রতিনিয়তই আমরা কিন্তু প্রতিবাদ সমাবেশ, আজকে লং মার্চ হলো, স্বভাবসুলভ বিষয়। আবার একটা পক্ষ তো ভারত বাংলাদেশের মধ্যে একরকম স্বস্তির পরিবেশ চায়, সেটি আসলে কিভাবে সম্ভব? না, একটা জিনিস আমার মনে হয় যে এই আলোচনাগুলোর মধ্যে কয়েকদিন থেকে আমি যখন নিজেও বিভিন্ন টকশোতে যাচ্ছি বা আলোচনা করছি, একটা জিনিস আমার মনে হয় যে হারিয়ে যাচ্ছে আলোচনা থেকে, যে ভারতের কাছেও আমরা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অনুধাবন করলে আমার মনে হয় যে আমাদের রাজনীতিবিদ এবং সরকার, ধরেন বাংলাদেশ সেটা অনুধাবন করছে, ভারত সেটা অনুধাবন করছে। ভারতকে ওই আলোচনাটা একটু করতে চাই প্লিজ। দেখুন, আমাদের এখানে ভারতের যে স্বার্থগুলো সেটি কিন্তু দীর্ঘস্থায়ী, এবং তাদের মূল যে জায়গাটা যদি ধরে নেই সেটি হচ্ছে নর্থ ইস্টের কানেক্টিভিটি। এবং আমাদের এখানে একটা কথা চাউর হয়েছে আগে, এবং আমরাও জানি যে মাতার বাড়িতে যে ডিপ সি পোর্টটি এখন
জাপান নির্মাণ করছে, যেটা আগামী বছর শেষ হয়ে যাওয়ার কথা, সেটি কিন্তু দেওয়ার কথা ছিল প্রথম অবস্থায় চায়নাকে, এবং পরবর্তীতে বলা হয় যে ইন্ডিয়া এবং ইউএসএ লবি সেটা জাপানকে দিয়েছে। এটার কারণটা কি, নর্থ ইস্টে যে দীর্ঘদিনের ল্যান্ডলক সিচুয়েশন, সেটা আমাদের এই মাতারবাড়ি ডিপ সি পোর্টের মাধ্যমে আনলক করা। সেটা কি হবে, যে ত্রিপুরার ওইদিকে যে সাবরুম আর আমাদের যে খাগড়াছড়ির রামগড়, এই দুটো যদি কানেক্ট করা যায় তাহলে কিন্তু মাতারবাড়ি ডিপ সি পোর্টের দূরত্বটা কমে আসে মাত্র 99 কিলোমিটারে। যেটা আরেকটা জায়গায় করা হয়েছে যে ফেনী নদীর মাধ্যমে, ফেনী থেকে যখন এটা কানেক্ট করছে, যখন এখন চট্টগ্রাম পোর্টে যাচ্ছে, তখন কিন্তু দূরত্বটা মাত্র 111 কিলোমিটার। এটা কিন্তু ভারতের অনেক বড় একটা স্বার্থের জায়গা। 2 নম্বরটা হচ্ছে যে ওরা বলছে যে অ্যাক্ট ইস্ট পলিসি বেশ কিছুদিন থেকে বলছে, কিন্তু অ্যাক্ট ইস্ট পলিসি কিন্তু সফল হতে পারেনি এগেইন কানেক্টিভিটির জন্য। আরও একটা জিনিস, যে নর্থ ইস্টে যে কৃষিজ, বনজ, তেল, জলবিদ্যুৎ সবগুলোকে যদি একটা একসঙ্গে নেওয়া যায় এবং হিসাব করে দেখা যায় যে এখানে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। আমি গত ফেব্রুয়ারিতে ত্রিপুরায় গিয়েছিলাম সাবরুমে এই অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য, জাপানের একটা টিমের অংশ হিসেবে। তখন আমি ওখানে একটা উৎসবমুখ ঈদের পরিবেশ দেখেছি। কেন? তারা স্বপ্ন দেখছে যে আমাদের যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট হচ্ছে, সেটা গোটা 7টা যে নর্থ ইস্ট রিজিয়নের যে প্রদেশ তাদের, সেটাকে আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্ট কানেক্ট করবে, যেটা আমি বললাম যে সাবরুম, রামগড়ের মাধ্যমে। আরও একটা জিনিস দেখেন, যে অলরেডি কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে আসাম এবং ত্রিপুরার পণ্য পরিবহন হচ্ছে, মংলা বন্দর দিয়ে হচ্ছে। এখানে কিন্তু আমি যেভাবে দেখি যে এখানে ভারতও এই জিনিসটা অনুধাবন করবে, যে এখানে তাদের যে বৃহত্তম স্বার্থ এবং যেগুলো পরিকল্পনাতে যে জিনিসগুলো আছে, রেল এবং সড়ক, সেটিও কিন্তু ভারতের সামনে নর্থ ইস্টে স্থিতিশীলতা, এটির অর্থনৈতিক পরিবর্তন এবং একটা গেটওয়ে হিসেবে বে অফ বেঙ্গলকে ইউজ করে আসিয়ান বিয়ন্ড যে তারা চিন্তা করে, সেটি গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও আপনি জানেন যে সাবরুমে একটা স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে এবং সেখানে নর্থ ইস্ট কেন্দ্রিক একটা ভ্যালু চেন ডেভেলপ করার প্ল্যান হচ্ছে। শুধু তাই নয়, আমাদের এখানে যে নারায়ণগঞ্জের 2500-এ যে জাপানের স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, সেটিও কিন্তু জাপানিজদের ফাইন্যান্সে এই কানেক্টিভিটি ডেভেলপ করার একটা পরিকল্পনা আছে, এবং যেখানে আমাদের 2500 ইকোনমিক জোনে যেসব জাপানিজ কোম্পানি থাকবে, তাদের একটা, যেহেতু আমাদের সাপ্লাই চেন কস্টলি এবং লেন্দি অ্যাজ ওয়েল, ধারণা করা হচ্ছে যে নর্থ ইস্ট থেকে যদি চ্যানেল করা যায় আমাদের 2500 ইকোনমিক জোনে, কিন্তু যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, যেগুলোকে জাপানিজ স্পেশাল ইকোনমিক জোন বলা হচ্ছে, কিন্তু সেখানে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিগুলো যাওয়ারও সুযোগ রয়েছে। একটা প্রশ্ন থেকে রাখি, ধরেন এত গুরুত্বপূর্ণ বাংলাদেশ আপনি বলছেন এবং এসব জায়গায় ভারতের ইন্টারেস্ট আছে, তাহলে ভারত কেন এই যে 5 আগস্টের পরে, যেটি বলা হচ্ছে আজকেও এমন একটা বার্তা গেল যে হাসিনাবিহীন বাংলাদেশকে মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে ভারতের প্রতি, বাংলাদেশের পক্ষ থেকে, এই যে ছাত্র সমাজের পক্ষ থেকে, কিংবা আজকেও যে বিএনপির লং মার্চ, সেখানেও ভারতের মিডিয়া, ভারতের সরকারের অ্যাক্ট কি মনে হচ্ছে? না, মেনে নিতে হবে ভারতকে, সেটি তো এক বিষয়, সেটাই বলছি। আমি ওই জায়গাটা যাচ্ছিলাম যে আপনার তাদের যে অর্থনৈতিক বাস্তবতা এবং কানেক্টিভিটি, নর্থ ইস্ট, তাদের ওখানে যে আমরা যেটাকে শিলিগুড়ি করিডোর বলি 28 কিলোমিটার, সেখানে আমরা জানি যে সেখানে একটা উত্তেজনা তৈরি হচ্ছে। ভারত নতুন করে মিসাইল যোগ করেছে, চায়না সেদিক থেকে আরও অগ্রসরমান, সবগুলো ফ্যাক্টর মিলে আমি ব্যক্তিগতভাবে দেখি যে ভারতের মিডিয়া যত কথাই বলুক বা কিছু কিছু রাজনীতিকের বেফাস মন্তব্য যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেটা মমতা সহ বা বিজেপির নেতৃবৃন্দ সহ, বাট ভারতকে অবশ্যই বাংলাদেশে যে বর্তমান উত্তেজনা চলছে সেটা তারা অনুধাবন করবে এবং ডেফিনেটলি এই রিলেশনটাকে তাদের দিক থেকেই নরমালাইজ করতে হবে। এটা কি একরকম বাংলাদেশকে প্রেসারে রাখা, মানে এটা যে দেন দরবারের জায়গাটা, আমি সেটাই বলছি যে এগ্রিমেন্টগুলো হয়েছে। দেখেন, আমরা জানি যে ভারতের 3টা মূল ভিত্তির উপর ভারত সাউথ এশিয়ান পলিসিটা রিভলভ করে। একটা হচ্ছে যে আপনার করিডোরগুলো, ইকোনমিক করিডোরগুলো অ্যাক্টিভ করা, সেকেন্ড হচ্ছে উৎপাদন বাড়ানো, আর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এই দুটো কিন্তু ভারত বাংলাদেশের কাছ থেকে নিয়েছে, কিন্তু যে জিনিসটা হয়নি সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জায়গাটা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে এককভাবে পেয়েছিল। এখন তাদের যে আশঙ্কাটা, বর্তমান সরকার বা পরবর্তী সরকার যদি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন তারা যে মডেলে করতে চেয়েছে, সেখানে যদি ট্যাক্স, লেভি, শুল্ক, পোর্ট চার্জ ইনক্রিজ করে, তারা ঝামেলায় পড়বে। আমার ধারণা এটা একটা প্রপাগান্ডা মেশিন সেট করছে এবং স্টেবল করবে। আজিজুল বারী হেলাল, ভারত আসলে বাংলাদেশকে আসলে কতটা গুরুত্বপূর্ণ মনে করছে? যেসব ইন্টারেস্টের জায়গা বললেন, তাহলে কেন ভারতের অ্যাক্টিভিটিজ দেখেন প্রফেসর মামুন যেটা বললেন সেটা তার একটা একাডেমিক ডিসকাশন করছেন। উই হ্যাভ বিন ডিসকাসিং সিন্স 53 ইয়ার্স রিগার্ডিং দিস ম্যাটার। আমাদের যে সম্পর্কের ইকোনমিক সম্পর্কগুলো, আমি বলছি এটা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে কথা বলছি, যে ভারতকে অনুধাবন করার আগে বাংলাদেশকে অনুধাবন করতে হবে যে ভারত কি ধরনের শত্রুতা মনোভাবপন্ন আমাদের পর হয়েছে, তার বিরুদ্ধে আমরা কতটা প্রতিবাদী হয়েছি। আমরা যে বিপ্লব করলাম 24শে
24 সালের 5ই আগস্ট সেই বিপ্লবের বিরুদ্ধে কথা বলছে, তাহলে বিপ্লবের সব শক্তিকেই ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে তাদের এই, আমি পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে বলছি, অর্থাৎ যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারতের যে শত্রু মনোভাবাপন্ন আমাদের উপর, তার প্রতি আমাদের যে মন্তব্য সেটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে হতে হবে। আজকে প্রফেসর মামুন যেটা বলছেন ঠিকই বলছেন যে সরকারে বসে ভারতের সাথে অনেক কথা বলা যায় না। যদি বলা না যায়, আপনার মনে যদি দেশপ্রেম থাকে, যদি ক্ষমতার মোহ কম থাকে, তাহলে আপনি যারা যারা মনে করেন তারা রাজপথে নেমে আসুন, 5ই আগস্টের মতো রাজপথে সবাই নেমে আসুন। যে সরকারের থেকে আপনি ভারতের বিরুদ্ধে ঠিকমতো কথা বলতে পারছেন না, মিউ 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 করছেন, এটা তো হবে না, তখন তো ভারত আপার হ্যান্ডে চলে যাবে। আমরা যেমন রাজপথে নেমে এসেছি, আবারও আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররাও রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ, অন্য শক্তিগুলো রাজপথে নেমে আসবে। তাহলে উপদেষ্টা পরিষদে যারা আপনি মনে মনে থাকবে এক কথা, মুখে ভারত বিরোধিতা, এটা তো হবে না। তাদেরকে যদি আপনি মনে করেন সরকারের থেকে যদি তাদের সমস্যা হয় ভারতের বিপক্ষে অবস্থান নিতে, তাহলে রাজপথে নেমে আসুক, ক্ষমতা থাকার দরকার নেই। সুতরাং আমাদের অবস্থান কিন্তু অত্যন্ত পরিষ্কার যে আমাদের বিপ্লবের বিরুদ্ধে ভারত অবস্থান নিচ্ছে, এটা তো সত্য কথা। সেই বিপ্লবকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, তাহলে আমাদের সবাইকে একযোগে মুখ খুলতে এবং আমাদের মিডিয়া অমিত মিশ্র আসলেন, উনি তো বলেছেন কি বলে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে ভারত আগ্রহী, একই সঙ্গে অন্তর্ভুক্ত সংঘের সঙ্গেও কাজ করতে ভারত আগ্রহী। শোন, মুখে তো অনেক কথা বলছে যে সীমান্তে আর গুলি হবে না, তারপর তো সীমান্তে লোক মারা যাচ্ছে, তাই না? অভিন্ন নদীগুলোর চুক্তির কথা বারবার বলছে, আজ পর্যন্ত আমাদের তিস্তার চুক্তি হয়নি, ফারাক্কা চুক্তি হয়নি। সুতরাং ভারত এরকম একটা যে আমাদের বিক্রম মিশ্র সেদিনকার যে 12 ঘন্টার ট্যুরে আসলেন, এটা আমি বলি কাইন্ড অফ জেস্চার টু শো দ্য ফ্রেন্ডশিপ, নাথিং মোর। এখন এই ফ্রেন্ডশিপের অন্তরালে যে আপনি প্রভুত্ব বেশে কিছু করে গেলেন কিনা এবং প্রভুত্ব দেখাবেন, এটা তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। প্রথমে ভারতকে বুঝতে হবে যে এটা শেখ হাসিনার বাংলাদেশ না, এটা বুঝতেছে না। এটা কারণ কি আমরাই তো বুঝাতে চাচ্ছি না। আমরা যদি বুঝাইতে চাইতাম, তাহলে আমরা যেমন পরিষ্কারভাবে ভারতের এই প্রত্যেকটা বৈরী মনোভাবাপন্নের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আমরা ডেমনস্ট্রেশন দিচ্ছি আপনার পাবলিকলি এবং স্ট্রিটলি, এবং আমাদের লং মার্চ আপনি আজকে দেখছেন। আমি তো পূর্বেই বললাম, আমাদের পার্টির সিনিয়র নেতা রিজভী আহমেদ, তিনি তার স্ত্রীর কাপড় পর্যন্ত পুড়িয়ে ফেলেছেন ভারতীয় পণ্য। আমরা কতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছি যে ভারতের যে মনোভাব আমাদের উপরে, তার প্রতি যদি আপনি যে মিউ 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 করেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না কখনো। আপনার ভারতের অনেক কিছু, যেমন কলকাতার দেখবেন ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে না? কলকাতার সব ব্যবসা বাণিজ্য আমি টেলিভিশনে দেখলাম, ত্রিপুরার সব কিছু বন্ধ হয়ে গেছে, যেহেতু ওখানে বাংলাদেশি কমিউনিটি ব্যবসা বাণিজ্য বেশি করে। এবং আমাদের বাংলাদেশ হলো আপনার রেমিটেন্স, ফোর্থ লার্জেস্ট কান্ট্রি বাংলাদেশ রেমিটেন্স ফ্লোতে ইন্ডিয়ার। সুতরাং আমাদের হাতেও অনেক আপনার উইপেন রয়েছে, এবং একটা সবচেয়ে বড় উইপেন হলো আমাদের এইগুলো তো আছেই, যে আমরা ইন্টারন্যাশনাল ল ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে। যে আমার দেশের একজন গণহত্যার আসামি যে পার ইয়ার $16 বিলিয়ন লন্ডারিং করেছে, এমন একটা আসামি আপনার দেশে বসে আমাদের বিপ্লবের বিরুদ্ধে কথা বলবে। আজকে বাশার আল আসাদ চলে গেছে রাশিয়ায়, এখন যদি রাশিয়ায় বসে সে এই কথাগুলো বলা শুরু করে, আন্তর্জাতিক কমিউনিটি কি মেনে নেবে? তা আমরা সেই আন্তর্জাতিক কমিউনিটির সাথে কি যোগাযোগ করছি না? আসলেই আবার একটা দেখেন, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারত এই সাহসগুলো পাচ্ছে কি করে যে বাংলাদেশে একের পরে এক আপনার প্রতি বিপ্লবের কিছু প্রতিধ্বনি আমরা দেখেছি। যেমন প্রথম প্রতিধ্বনি আমি দেখি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা চলছে, এটা ভারতকে বাংলাদেশে, আমি এটা বলি, এই যে প্রতি বিপ্লব যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে কিভাবে বাংলাদেশের ভিতরে এই পরাজিত শক্তিদের দোসর কে এমনভাবে স্থাপিত করেছে বর্তমান সরকার। আমি কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একটা বিরতিতে যেতে হবে, জি প্লিজ। বিরতির পরে নিশ্চয়ই আপনার কাছে আসবে বিষয় নেই। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। জেডএসআর ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণ মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চ, এ বিষয় নিয়ে আছেন হাজিজুল বারী হেলাল, আছেন ডক্টর আব্দুল আল মামুন। একটু জানতে চাই যে ধরেন
বাংলাদেশ ভারতের মধ্যে যে দেন দরবার সেই জায়গাটাই বাংলাদেশের অবস্থান এখন কেমন দেখছেন? যদি বলা হচ্ছে, প্রতিদিন বলা হচ্ছে যে বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে আসছে, যেসব দেশের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে যেরকম সম্পর্ক, স্বার্থ সংশ্লিষ্ট ভারতের সঙ্গে সেরকম সম্পর্ক থাকবে। না, সেটি আসলে প্রথম স্পষ্ট কথা হচ্ছে যে এই জায়গাটা খুব ক্লিয়ার করতে হবে যে অধীনতামূলক মিত্রতা আমরা চাই না, সেই ব্রিটিশ পিরিয়ডের যে বড় ডায়ালেক্ট। জি। এবং হেলাল ভাই যে কথাটি বলতেছিলাম আমি কয়েকটি জিনিস যোগ করতে চাই। এক নম্বর হচ্ছে যে আমরা যে সাম্প্রদায়িক যে ইস্যুটা নিয়ে গত কদিন পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশ দারুণভাবে প্রমাণ করেছে যে এই দেশ কত বড় অসাম্প্রদায়িক দেশ। 90 বা 93% মুসলমান দেশে একজন অ্যাডভোকেটকে হত্যা করা হলো, আমরা অবশ্যই তীব্র নিন্দা জানাই, কিন্তু আমাদের সোসাইটি যেভাবে রিয়্যাক্ট করেছে, আমরা যেভাবে তার প্রতিবাদ জানিয়েছি, আমাদের যে ভাষা সেটা কিন্তু ভারতে আমরা এই ভাষা দেখতে পাই না। ওই সমসাময়িক হায়দ্রাবাদে একটি ঘটনায় 3 জন মুসলমানকে কিন্তু হত্যা করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত বাংলাদেশের যে নতুন সম্পর্ক বিনির্মাণ, যেটি অবশ্যই পিপল টু পিপল হতে হবে, আমাদের জনগণের ভাষাকে বুঝতে হবে। এবং 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এদেশের যে মানুষের ভাব, ধ্যান, ধারণা, সেটা যদি ভারত বুঝতে না পারে, আসলে সেই সম্পর্কের জায়গাটা যাওয়া সম্ভব নয়। তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে হয় আজকে আলোচনা একটু ভাই নিয়ে আসছে, আমি একটু আনতে চাই, সেটা হচ্ছে শেখ হাসিনাকে ভারত যেভাবে রেখেছে এবং তাকে যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে করার সুযোগ দেওয়া হচ্ছে, এটি কিন্তু কোনোভাবে কাম্য না। এবং কোনো সনদ, কোনো গণতান্ত্রিক ধারণা, কোনো বিচার বিভাগীয় ব্যবস্থায় এরকম একজন মানুষকে কোনোভাবেই ভারত রাজনীতি করার সুযোগ দিতে পারে না। অবশ্যই প্রমাণ হবে একসময় যদি তার বিচার হয় যে সে কতটুকু যুক্ত বা যুক্ত না, কিন্তু তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কিন্তু প্রায় 1500 থেকে 2000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে। এটা ভারতকে অনুধাবন করতে হবে যে তারা যদি একটা দলের সাথে এখনো বা ব্যক্তি বা পরিবারের সঙ্গে দেশের রাজনীতিকে গুলিয়ে ফেলে, তাহলে কিন্তু আদতে কোনো সমস্যার সমাধানে পৌঁছানো সম্ভব নয়। তৃতীয় আরেকটি বিষয় যেটি হচ্ছে যে শেখ হাসিনা যদি এই অ্যাক্টিভিটিসগুলো চলতে থাকে ভারতে বসে, সেক্ষেত্রে কি ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। আজকে যে কথাটা বিএনপির যে র্যালি অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মুভমেন্ট, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে প্রথম থেকে প্রতিবাদ, এই সমস্ত ঘটনায়, সেটি কিন্তু অবশ্যই সম্পর্কে ফেলবে। অনেক ধন্যবাদ আজিজুল আলী হেলাল। এই একই প্রশ্ন একটু রাখতে চাই, শেখ হাসিনা ওখানে বসে যেসব অ্যাক্টিভিটিস করছেন, মাঝে মধ্যে তার ফোন আলাপ ফাঁস এবং সেখানে বসেও সেমিনার করছেন, দলের লোকজনের সাথে কথা বলছেন, সেইটি আসলে ভারতীয় সরকার কিভাবে দেখছে এক, আর ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে বলে মনে হয় কিনা? ভারত বাংলাদেশের সম্পর্ক আপনার এই 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের আগেও জনগণের সাথে ভারতের সম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হচ্ছে না। আমরা তো বারবার বলি যে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের কোনো বৈরিতা নেই। আমাদের বক্তব্য সব দিল্লির সরকারের বিরুদ্ধে, কারণ আমরা 71 সালে ইসলামাবাদের বিরুদ্ধে, পিন্ডির বিরুদ্ধে, করাচির বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, দিল্লির কাছে নতজানু হওয়ার জন্য নয়। এখন যে বক্তব্যটা আমি দিতে চাই সেটা হলো যে শেখ হাসিনা ভারতে বসে যে সমস্ত একজন পলায়নকারী বিতাড়িত শক্তি, যে গণহত্যার আসামি, ইন্টারপোলে যার অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, এরকম একজন লোককে আপনার আশ্রয় দিচ্ছে। আবার একই সাথে আমি যে বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনি ভারতের বৈরিতার বিরুদ্ধে আপনি প্রকাশ্যে কি কথা বলছেন, কেন বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে শেখ হাসিনার আপনার এই পরাজিত মাফিয়ার প্রেতাত্মারা মারাত্মক জীবাণুর মতো লুকিয়ে রয়েছে সব জায়গায়। এই যে বললাম না যে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে বিপ্লবের বিভিন্ন সময় প্রতিধ্বনি আপনি শোনেন সরকার বিরোধী, এই সমস্ত প্রশাসনে মারাত্মক জীবাণুর মধ্যে লুকিয়ে রয়েছে। আমি 2-3টি উদাহরণ দিলে বুঝবেন। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এখন উন্নতি হওয়া উচিত ছিল না বাংলাদেশের? সে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি উন্নতি হয়েছে? কারণ কি? কারণ পুলিশের আমি দেখলাম বড় বড় পজিশনে সব আওয়ামী লীগের আমলের যারা হত্যার আসামি, যারা ছাত্রদের উপর হত্যা করেছে, 17 বছরের আন্দোলনের নেতাকর্মীকে হত্যা করেছে, গুলির আদেশ দিয়েছে, তারা আবার পুলিশের বড় বড় প্রশাসনে। একটা উদাহরণ দেব, যে দেখেন যে পুলিশ হেডকোয়ার্টারে যিনি ডিসি হেডকোয়ার্টার আপনার আমির খসরু সাহেব নাম তার, তিনি নারায়ণগঞ্জে আমরা যখন 28শে অক্টোবর 2022 সাল আমরা একটা প্রোগ্রাম সারা বাংলাদেশে আমাদের বিভাগীয় প্রোগ্রামে, নারায়ণগঞ্জের প্রোগ্রামে তার নির্দেশে গুলি করে শাওন প্রধান নামে আমাদের একজন ছাত্রনেতাকে হত্যা করে। সেই মামলার আসামি এই আমির খসরু সাহেব। এবং আমাদের দল থেকেও মামলার আসামি হয় তৎকালীন
জনগণ থেকেও তার নামে আসামি করায়। একজন বিপ্লবীকে যে গুলি করে হত্যা করলো তাকে আপনি পুলিশ হেডকোয়ার্টারে ডিসি হেডকোয়ার্টার বানাচ্ছেন। তার এরকম আপনার পুলিশে এরকম আরও সমস্ত শেখ হাসিনার আমলে যারা দাপিয়ে বেরিয়েছে বিপ্লবীদের বিরুদ্ধে, তারা আজকে পুলিশের বিভিন্ন জায়গা আপনার নিয়োগ পাচ্ছে। আপনি দেখেন যে এই যে অ্যান্টি টেরোরিজমের মনির ছিল যে ডিসিটিভি জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম, তার ক্যাশিয়ার হিসেবে খ্যাত নজরুল ইসলাম, তিনি দেখি ডিএমপিতে পোস্টিং পেয়েছেন। তাহলে এই ডিএমপির অবস্থা কি হবে বোঝেন? ভারতের যে চক্রান্ত এবং ভারতের ক্লায়েন্ট হাসিনার এই সমস্ত ক্লায়েন্টরা তারা মিলে দেশকে কোন অবস্থায় নিয়ে যাবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এগুলো কি দেখেও দেখছে না? তো অন্তর্বর্তীকালীন সরকারকে এই জন্য বলছি যে আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন। আপনি কি বিপ্লবের পক্ষে নিশ্চয়ই আপনি বিপ্লবের পক্ষে যদি হন, তাহলে বিপ্লবের বিরুদ্ধে যারা ছুরিকাঘাত করেছে, বিপ্লবের বিরুদ্ধে যে সমস্ত পুলিশ অফিসাররা, যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা আক্রমণ করছে, তাদেরকে আপনি পদায়ন করছেন, তাদেরকে আপনি পুরস্কৃত করছেন, তাহলে তো আপনি, আমার তো মনে হয় যে আপনি এই বিপ্লবের সার্থকতা আপনি চান না। বাংলাদেশের যে নতুন একটা বাংলাদেশ সৃষ্টি হয়েছে আপনি সেটা চান না। এই জন্য বলছি যে আমরা যে রাজপথে যে অবস্থানটা নিয়েছি ভারতের বৈরী মনোভাবের বিরুদ্ধে, সেই সমস্থানকে সবাইকে আসতে হবে একদিন। আজকে আপনি ভারত বাংলাদেশ সম্পর্ক তাহলে আসলে কিভাবে হবে? ভারত বাংলাদেশের সম্পর্ক থাকবে না কেন? তাদের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশন থাকবে, কূটনীতিক রিলেশন থাকবে, ব্যবসায়িক সম্পর্ক, কিন্তু কখনো আমাদের সার্বভৌমত্বকে সাবসার্ভিয়েন্ট করে না। আমি কোনো সাবসার্ভিয়েন্ট ফরেন পলিসির কথা বলছি না, কারণ সেও স্বাধীন দেশ, আমরাও স্বাধীন দেশ। আমরা যুদ্ধের মাধ্যমে, একটি রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি। ভারত, পাকিস্তান এগুলো সব হলো আপনার টেবিলে সমাধান হয়েছে, একটা নেগোসিয়েশনের মাধ্যমে তাদের দেশ স্বাধীন হয়েছে। একমাত্র দেশ বাংলাদেশ সব সংগ্রাম 52 সালের ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, যে ভাষার জন্য তারা এখনো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আপনার কলকাতা, তাদের সেই ভাষা এখন তাদের টিকেই রাখতে পারছে না, অথচ বাংলা ভাষার জন্য এই জাতি যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সমস্ত প্রকার উগ্র শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। সুতরাং আমাদের দেশে যারা আজকে সরকারে আছেন, বিভিন্ন প্রশাসনে আছেন, বিভিন্ন মিডিয়া হাউসে আছেন, তাদেরকেও উচিত যে এমন কোনো ন্যারেটিভ তৈরি করবেন না যা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়। আমি অনেক মিডিয়া হাউসকে দেখেছি, অনেক প্রশাসনের বিভিন্ন লোককে দেখেছি, ইভেন আমি তো বললাম উপদেষ্টা পরিষদের অনেক লোক একসময় টকশোতে ভারতের এই যে দাদাগিরির বিরুদ্ধে অনেক কথা বলছেন, এখন উপদেষ্টার চেয়ারে বসে তিনি আর কিছু বলছেন না। সেজন্য আমি বলেছি, যদি আপনি উপদেষ্টার চেয়ারে বসে ভারতের দাদাগিরির বিরুদ্ধে কথা বলতে না পারেন, তাহলে জনতার কাতারে আসুন। আমরা যেমন রাজপথে এখন সরকারের স্পোকসম্যান আপনি দেখছেন, সরকারের স্পোকসম্যান তো আছে, প্রেসিডেন্ট থেকে কথা বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা নিজে কথা বলছেন, কিন্তু আপনি কি ভারতের যে বয়ান আমাদের বিরুদ্ধে, যে আমাদের দেশে কমিউনাল ডিসহারমনি হচ্ছে, আপনি দেখেন যে অযোধ্যায় একটা হিন্দু একটা ধর্মীয় উৎসবে কিছু লোক স্ট্যাম্পিড হয়েছে, কিছু লোক অযোধ্যায়, ভারতের উত্তরপ্রদেশে, সেই ছবি কাটছাট করে বলছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। বিপ্লব চলাকালীন সময়ে কিছু বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিয়েছে, সেটা বলা হচ্ছে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত অপপ্রচার ভারত শুধু যে করছে, আবার আমাদের দেশে তাদের যে দোসররা লুকিয়ে রয়েছে, খালি লুকিয়ে নেই, এখন তো আমি দেখি প্রকাশ্যে প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে। হ্যাঁ, বর্তমান সরকার, কারণ কি প্রশাসন থেকে এই সমস্ত লোক যদি ক্লিন না করে, খাঁটি বিপ্লবীদেরকে, আমি তো বলছি না যে বিএনপি মালা যে সমস্ত প্রশাসনিক লোক আছে, পুলিশ আছে, তাদেরকে আমি তা বলছি না, বিপ্লবের সেন্টিমেন্ট যা ধারণ করে, বিপ্লবে অংশগ্রহণকারী সমস্ত দলের সেন্টিমেন্ট যে সমস্ত কর্মকর্তারা ধারণ করে, অবশ্যই তাদেরকে পদায়ন করতে হবে। অনেক ধন্যবাদ ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি পারছি আপনাদের বিরতির পর। আবারও স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ভারতের আগ্রাসন এবং ভারতমুখী লং মার্চ নিয়ে। আছেন ডক্টর আব্দুল আল মামুন। আব্দুল আল মামুন, খুবই আনফর্চুনেট, বাংলাদেশের 79 জেলে নাবিককে ভারতের কোস্টগার্ড ধরে নিয়ে গেছে, তাদের জলসীমায় প্রবেশ করেছে এই কথা বলে, আসলে এখন পর্যন্ত ছাড়েনি, আজকে ছবি প্রকাশ করেছে। একটু মানে কি বার্তা দেয় আসলে? পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরের পরপরই এইরকম একটা ঘটনা ঘটলো। না, এটি মানে অত্যন্ত অগ্রহণযোগ্য
যদি জলসীমা ক্রস করে থাকে দুই দেশের মধ্যে, যে চুক্তি, আন্তর্জাতিক আইন, সমুদ্র সীমা আইন, এগুলো অনেক ধরনের ইমপ্লিকেশনস এখানে আসতে পারে। কিন্তু সবচেয়ে এটা দৃষ্টিকটু মনে হচ্ছে এরকম একটি সামাজিক বাস্তবতায় গত কয়েকদিন থেকে দু দেশের সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখছি যে হাত উপরে তুলে হাঁটু গেড়ে যেভাবে এই ৭৯ জন জেলের ছবি তোলা হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এই ধরনের ঘটনাগুলোই কিন্তু আরও সম্পর্কটাকে অবনতির দিকে নিয়ে যাবে। আরও একটা উদাহরণ আপনাকে আমি দেই, বাড়াবাড়িটা কোন জায়গায় করে ভারত। যেমন ২০২১ সালে কুমিল্লাতে যখন ঘটনাটা ঘটলো কোরআন শরীফ রাখা মন্দিরে, তখন কিন্তু ২৮টি জেলায় মন্দির আক্রান্ত হয়েছিল এবং অবশ্যই কোনোভাবে গ্রহণযোগ্য নয়। একটি মন্দিরের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ৯ জন লোক মারা গিয়েছিল। তখন কিন্তু ভারতীয় মিডিয়ার এরকম কোনো উত্তেজনা এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা আমরা দেখিনি। তাহলে কেন? একইভাবে এরকম কিন্তু আগেও আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পাবলিকলি এ ধরনের ছবি প্রচার করা হয়নি। তাহলে কি এটা শেখ হাসিনার তোষণ নীতি বা সেই সম্পর্কের ধারাবাহিকতা, যেটা আমরা বারবার বলছি যে ভারতকে সম্পর্ক তৈরি করতে হবে জনগণের সাথে, সেটি কিন্তু হচ্ছে না। আপনাকে আরও কয়েকটি উদাহরণ আমি দেই, তাহলে বুঝবেন যে ভারত কোন দিকে তাদের সম্পর্কটাকে নিয়ে যেতে চায়। দেখেন, আমাদের এখানে মোটা দাগে যে ভারতীয় প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে তার কয়েকটার উদাহরণ আপনাকে দিই, এবং প্রত্যেকটি কিন্তু লাইন অফ ক্রেডিট, অর্থাৎ আমরা টাকা দেখিনি, ভারতীয় কোম্পানি, ভারতীয় ব্যাংক তাদের সিস্টেমে প্রকল্পগুলো এখানে বাস্তবায়ন করেছে। যেমন একটা ফেনী নদীর উপরে একটা ব্রিজ তৈরি করা হয়েছিল, কেন? যে ত্রিপুরার সাথে আমাদের চিটাগংকে কানেক্ট যেন করা যায় এবং দূরত্ব কমিয়ে আনা। আরও একটা উদাহরণ দিই, যে আমাদের এবং সেটাতে চট্টগ্রাম পোর্টের অ্যাক্সেসটা ডেভেলপ করা। আমাদের এখানে বলা হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ভৈরব সেতু, মৈত্রী ব্রিজ, তাপ বিদ্যুৎ কেন্দ্র, প্রত্যেকটির পিছনে কিন্তু ভারতীয় স্বার্থ জড়িত। অথচ যখন থিওরিটিক্যালি তারা কথা বলে যে প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সংযোগ, বাণিজ্য এবং যোগাযোগ, এটি কিন্তু অন্যান্য যে আশপাশের দেশগুলো আছে সবগুলোর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ভারত ছোট দেশগুলোর কাছ থেকে দক্ষিণ এশিয়ায় ভারতের মানে বন্ধু আসলে কারা হচ্ছে না, সর্বশেষ বন্ধুত্ব ছিল বাংলাদেশ এবং শেখ হাসিনা, সেই অনুধাবন কি ভারত করছে? সেটি অনুধাবন করতে হচ্ছে। আরেকটা ছোট্ট উদাহরণ আপনাকে গত কয়েকদিন আগে আমি নেপালে ছিলাম এবং সেখানে কিন্তু আগে ভারতীয় মুদ্রা এটা চলতো, এখন কিন্তু এটা চলছে না। তো যেটা আমি সবশেষ বলতে চাই যে ভারতকে আসলে দায়িত্ব নিতে হবে যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের, তাদের যে নেইবার ফার্স্ট পলিসি এটা আসলে ফেল করেছে। এটা আসলে ভারতীয় কি পয়েন্ট, ভারতকে এগিয়ে আসতে হবে এখন। অবশ্যই ভারতকে এগিয়ে আসতে হবে, এবং ভারত তো যেভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন করে। আর একটা সর্বশেষ উদাহরণ দিই আপনি, যে সাবরুমে বলা হচ্ছে যে একটা তারা স্পেশাল ইকোনমিক জোন করছে, তার পুরো টার্গেট মাতারবাড়ি কেন্দ্রিক, কিন্তু সেটি তো আমাদের কষ্টটা কি হবে, আমরা কি ফ্যাসিলিটি দিব তাদেরকে, তার বিনিময়ে কি দেবে সেটা নির্ধারণ করতে হবে। আমার এই জন্যই মনে হয় যে ভারতীয় মিডিয়া এবং রাষ্ট্রীয় মেশিন এই জন্য প্রোপাগান্ডাগুলো করছে যে তাদের যে আমাদের এখানে রেল, পোর্ট এবং সড়ক কানেক্টিভিটি তারা যে জাল বিছানোর চেষ্টা করেছে তাদের পক্ষে নিয়ে যাওয়ার, এবং আমাদের যে বেনিফিট সেগুলোকে ডিসরিগার্ড করা, তার জন্য এই প্রোপাগান্ডা। এবং আমাদের অবশ্যই এটা একদিকে যেমন আমাদের জনগণ এবং সরকারের রুখে দাঁড়াতে হবে এবং ভারতকে অনুধাবন করতে হবে যে তাদেরকে এগিয়ে আসতে হবে সম্পর্ক বিনির্মাণের জন্য। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ডক্টর আব্দুল মামুন। নিশ্চয়ই ভারত অনুধাবন করবে, একই সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্ক একটি স্বস্তিকর অবস্থায় পৌঁছবে। অনেক ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। নিশ্চয়ই দেখাবো অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।